গ্যালাকটিকো 2.0 কিলিয়ান এমবাপ্পে আসার পর রিয়াল মাদ্রিদে কি নতুন গ্যালাকটিকো যুগের শুরু হয়ে গেল? সেই উত্তর খোঁজার আগে আমাদের রিয়াল মাদ্রিদের এই মৌসুমের এই স্পেশাল প্রি সিজন প্রিভিউতে আমরা জানার চেষ্টা করব রিয়াল মাদ্রিদ এই মৌসুম শুরুর আগে কতটা দল গুছিয়েছে, প্রি সিজনে তাদের ফর্ম কেমন ছিল এবং সবচেয়ে বড় ব্যাপার তাদের ট্রান্সফারে কারা এসেছেন, কারা গেছেন এবং কারা কতটা সামনে ভূমিকা পালন করবেন, সব কিছু নিয়েই আজকের এই রিয়াল মাদ্রিদের প্রি সিজন প্রিভিউ নিয়ে আমি অমলান মুস্তাকিম হোসেন কথা বলবো আপনাদের সামনে। প্রথমেই রিয়াল মাদ্রিদের ট্রান্সফার পলিসি। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন প্লেয়ার ডিপারচার করেছেন। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ডিপারচার ছিল এই মৌসুমে। সেখানে অবশ্যই টনি ক্রুজের নামটা সবার আগে আসবে। তিনি অন্য কোনো ক্লাবে জানেন, তিনি ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন এবং রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তার শূন্যস্থানটা পূরণ করা। এর বাইরে বড় একটা শূন্যস্থান হতে পারে নাচোর অনুপস্থিতি। রিয়াল মাদ্রিদে হয়ে দীর্ঘদিন খেলেছেন, ফ্রি ট্রান্সফারে তিনি চলে গেছেন। এর বাইরে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাচ গোল করা হোসেলু, তিনিও চলে গেছেন রিয়াল মাদ্রিদ থেকে। এর বাইরে রিয়াল মাদ্রিদে যে এসেছেন যারা, তাদের মধ্যে সবচেয়ে বড় নাম অবশ্যই কিলিয়ান এমবাপ্পে। অনেক অনেক নাটকের পর কিলিয়ান এমবাপ্পে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন এবং মৌসুম শুরুর আগে উয়েফা সুপার কাপ ম্যাচে তিনি গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের শুরুটা করেছেন দুর্দান্তভাবে। এবং আরেকটি বড় ট্রান্সফার রিয়াল মাদ্রিদের এনরিক, তাকে আগে রিয়াল মাদ্রিদ কিনে রেখেছিল, কিন্তু তিনি বয়স 18 পূর্ণ হওয়ার পর তিনি অফিসিয়ালি রিয়াল মাদ্রিদে যোগ দিলেন এই মৌসুম থেকে। এখনও তাকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে দেখা যায়নি, তবে তার অন্তর্ভুক্তিতে রিয়াল মাদ্রিদের অ্যাটাকটা আরও অনেক বেশি শক্ত হলো। কিলিয়ান এমবাপ্পে এবং এনরিকের সঙ্গে আগে থেকে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো তো ছিলেন, সব মিলে এই হচ্ছে মোটামুটি রিয়াল মাদ্রিদের ট্রান্সফারে যারা এসেছেন তাদের হাইলাইট। এখন রিয়াল মাদ্রিদের প্রি সিজন ফর্মটা কেমন গেল আমরা যদি একটু স্ক্রিনে রিয়াল মাদ্রিদের প্রি সিজনের ম্যাচগুলো অ্যানালিসিস করি, তাহলে দেখতে পাবো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ প্রি সিজনে যে ম্যাচগুলো খেলেছে 4টি ম্যাচ, এর মধ্যে শেষটি যদিও প্রতিযোগিতামূলক উয়েফা সুপার কাপে তারা সর্বশেষ আটালান্টাকে 2-0 গোলে হারিয়েছে। এর বাইরে বাকি 3টি ম্যাচ তারা খেলেছে যুক্তরাষ্ট্রে এবং 2টি ম্যাচ তারা হেরেছে, একটিতে তারা জিতেছে, চেলসিকে তারা হারিয়েছে। এর আগে বার্সেলোনা এবং এসি মিলানের কাছে তারা হেরেছে। সব মিলে রিয়াল মাদ্রিদের প্রাক মৌসুম প্রস্তুতিটা যদি জয় এবং হারের হিসাব করি তাহলে মোটামুটি হয়েছে। তবে এর বাইরে কিছু প্রাপ্তি অবশ্যই আছে। বেশ কিছু একাডেমি প্লেয়ারকে এই প্রি সিজনে দেখা গেছে খেলতে। এদের মধ্যে মারিও মার্টিনের নামটি বলতে হবে। 3টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার এবং কামাভিঙ্গার অনুপস্থিতিতে তাকে হয়তো সামনে আর একটু বেশি সময় দেখা যেতে পারে। এর বাইরে প্রি সিজনে রিয়াল মাদ্রিদ বেশ ভালোই গুছিয়েছে। ইউরো এবং কোপা সেরে বেশ কয়েকজন ফুটবলার একটু দেরিতে যোগ দিয়েছেন, সে কারণে হয়তো অনেককে মৌসুমের শুরু থেকে রিয়াল মাদ্রিদ সেভাবে পায়নি। তবে সব কিছু চিন্তা করলে বলতেই হবে কার্লো অ্যানচেলত্তি তার দলকে যেভাবে গোছানোর দরকার মোটামুটি সেভাবেই গুছিয়েছেন। এই মৌসুমে রিয়ালের দল সম্পর্কে যা যা জানা দরকার তার অনেকটুকুই আমরা জেনে ফেলেছি। একটা জিনিস মনে করিয়ে দিতে হবে, রিয়াল মাদ্রিদ গত মৌসুমে কিন্তু লা লিগাতে অনেকটা বড় ব্যবধানে এগিয়ে থেকে 10 পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়ে থেকে তারা বার্সেলোনাকে পেছনে ফেলেছে এবং এই মৌসুমে তারা তাদের গত মৌসুমে যে 3জন কি প্লেয়ার ছিলেন, থিবো কর্তোয়া, এডার মিলিটাও এবং ডেভিড আলাবা, তাদেরকে পাচ্ছে। তারা গত মৌসুমে বেশ লম্বা একটা সময় ইনজুরির জন্য মাঠের বাইরে ছিলেন। আর্দা গুলারের মতো তরুণ প্রতিভাও গত মৌসুমে এসে খুব বেশি সময় তিনিও খেলতে পারেনি, তিনি ইনজুরিতে ছিলেন। তাদের সবাইকে যদি রিয়াল মাদ্রিদ মৌসুমের বড় একটা সময় ফিট পায় তাহলে নিশ্চিতভাবেই তাদের শক্তিটা অনেক বেশি বাড়বে। আর এর বাইরে এমবাপ্পে তো আছেনই, এনরিকো আছেন। তো সব কিছু মিলে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের জন্য এই মৌসুমে অবশ্যই লা লিগাটা তাদের ধরে রাখার জন্য বড় একটা ফেভারিট, কিন্তু তাদের বড় টার্গেট থাকবে চ্যাম্পিয়ন্স লিগ এবং কিলিয়ান এমবাপ্পেও তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগটা এই মৌসুমে অবশ্যই জিততে চাইবে। শেষ করার আগে রিয়াল মাদ্রিদের সামনে যে 3টি বড় প্রশ্ন আছে সেই 3টি প্রশ্ন মনে করিয়ে দিতে চাই। প্রথম প্রশ্ন, টনি ক্রুজের শূন্যস্থান পূরণ করবেন কে? এখানে সর্বশেষ আটালান্টার সঙ্গে ম্যাচে যেটা দেখা গেছে, জুড বেলিংহাম মিডফিল্ডের একটু নিচে নেমে এসেছেন। তিনি গত মৌসুমে বেশ সামনে খেলেছিলেন, অনেকগুলো গোলও করেছিলেন। এই মৌসুমে তাকে দেখা গেছে প্রথম ম্যাচটি যেখানে আসলে বোঝা গেছে ক্রুজের জায়গায় হয়তো বেলিংহামে একটু নিচে নেমে খেলার চেষ্টা করবেন। যদিও বেলিংহাম এই পজিশনে খেলতে অভ্যস্ত, তিনি একটি অ্যাসিস্টও করেছেন, তাই আনচেলত্তিকে হয়তো খুব বেশি ভাবতে হবে না। আর টনি ক্রুজ না থাকলে সেট পিস বা ডেড বলের দায়িত্বটা হয়তো রদ্রিগোর উপরে বর্তাবে।
আর এটাই রিয়াল মাদ্রিদ প্রি সিজনে মূলত প্র্যাকটিস করেছে। সেকেন্ড যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রিয়াল মাদ্রিদের সামনে সেটা হচ্ছে সেন্টার ব্যাকের প্রবলেম। নাচো চলে গেছেন, তার জায়গায় নতুন কোনো সেন্টার ব্যাক কিনতে পারেনি রিয়াল। শোনা গিয়েছিল লেনি ইয়োরোর নাম ফ্রেঞ্চের সেন্টার ব্যাককে এই মৌসুমে সবচেয়ে পটেনশিয়াল সেন্টার ব্যাকদের একজন মনে করা হয়, কিন্তু তিনি শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদ নতুন কোনো সেন্টার ব্যাক না কেনার ঘোষণা দিয়েছে। সেক্ষেত্রে আলাবাও যদি ঠিকমতো ফিরতে না পারেন, রিয়ালের সেন্টার ব্যাক পজিশনে কিছুটা অবশ্যই ঘাটতি থেকে যাচ্ছে। সেক্ষেত্রে একাডেমিক গ্র্যাজুয়েটদের উপর তাদেরকে নির্ভর করতে হতে পারে। এবং 3 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে কার্লো অ্যানচেলত্তির সামনে আছে সেটি হচ্ছে কামাভিঙ্গার ইনজুরি। সুপার কাপের আগে তিনি ইনজুরিতে পড়েছেন এবং জানা যাচ্ছে তিনি 7 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। তার মানে অলমোস্ট 2 মাসের কাছাকাছি তাকে খেলতে দেখা যাবে না। মিডফিল্ডে সুয়ামেনি ভালভার্দের সঙ্গে কামাভিঙ্গা হতে পারতেন একটা বড় অপশন, কিন্তু তিনি না থাকায় বেলিংহামকে এখন খেলতে হচ্ছে নিচে এসে, এবং সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের একজন অপশনও কমে যাচ্ছে। তাই সব কিছু মিলে কামাভিঙ্গার ইনজুরি একটা ছোটোখাটো একটা ধাক্কা বলা যে রিয়ালের জন্য। 2 মাসের জন্য আনচেলত্তিকে হয়তো একাডেমিক গ্র্যাজুয়েটদের দিকে হাত বাড়াতে হতে পারে, আর এটা হতে পারে আনচেলত্তির জন্য একটা বড় চ্যালেঞ্জ কিভাবে তিনি পূরণ করবেন। কিন্তু গত মৌসুমে যেটা দেখা গেছে, আনচেলত্তি তার এই সীমিত স্কোয়াড দিয়েই তিনি 2টি শিরোপা জিতেছেন। এই মৌসুমে তার স্কোয়াড আরও বেশি দুর্দান্ত। তাই আনচেলত্তি চাইবেন রিয়াল মাদ্রিদ এই মৌসুমে 2টি নয়, একেবারে ট্রেবল জিতেই আরও একবার ছাদ খোলা বাসে মাদ্রিদের রাস্তায় গার্ড অব অনার নিতে।